কি জানি রসায়নের কিছু প্র্যাকটিক্যাল করে ফেলি। কি শুনে খুব অবাক হয়ে গেলে মনে হচ্ছে? অবাক হওয়ারই কথা। আসলে রসায়ন আমাদের জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে একটা পরীক্ষা করা যাক। 3টি ছোট বাটি নাও। এদের মধ্যে একটিতে সামান্য পরিমাণে রান্নার হলুদ আর বাকি 2টির একটিতে লেবুর রস এবং আরেকটিতে ডিটারজেন্ট নেওয়া যাক। তুমি নিশ্চয়ই অলরেডি জানো যে লেবুতে রয়েছে অ্যাসিড আর ডিটারজেন্টে ক্ষারক। অ্যাসিড ও ক্ষারক নিয়ে আরো জানতে চাইলে এই রিলেটেড ভিডিওগুলো দেখে আসতে পারো। এখন একটি মোটা সাদা কাগজে হলুদের দ্রবণ তুলে দিয়ে লাগাও। পরিষ্কার একটি কটন বাড দিয়ে সামান্য লেবুর রস হলুদ মেশানো কাগজের সাথে স্পর্শ করে দেখো। কি কোনো পরিবর্তন দেখতে পেলে? না, হলুদের কালার হলুদই আছে, কালারে কোনো পরিবর্তন হয়নি। এবার আরেকটি কটন বাডে সামান্য ডিটারজেন্টের দ্রবণ নিয়ে কাগজে লাগাও। এখন কি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ? হ্যাঁ, হলুদ কালার চেঞ্জ হয়ে লালচে বাদামি হয়ে গেছে। অদ্ভুত মনে হচ্ছে নিশ্চয়, কিন্তু এর পেছনে রয়েছে বিজ্ঞানের ম্যাজিক। আজকের পর্বে আমরা রসায়নের এমন কিছু পদার্থ অর্থাৎ নির্দেশক সম্পর্কে জানবো যারা নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ও ক্ষার বুঝতে সাহায্য করে। আসলে হলুদে কারকিউমিন নামক রাসায়নিক পদার্থ থাকে যার রং অ্যাসিড দ্রবণে হলুদ থাকলেও ক্ষারকীয় দ্রবণে লাল হয়ে যায়। অর্থাৎ হলুদ ব্যবহার করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোন দ্রবণটি অ্যাসিড আর কোনটি ক্ষারক। শনাক্তকরণের এই গুরুত্বপূর্ণ কাজটি হলুদ করেছে শুধুমাত্র রং পরিবর্তনের মাধ্যমে। এরকম যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অ্যাসিড না ক্ষারক বা কোনোটি নয় তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলা হয়ে থাকে। এই পরীক্ষায় যদি ডিটারজেন্টের জায়গায় দুর্বল একটি ক্ষারক নিতে তাহলে এত ভিজিবল কালার চেঞ্জ পেতে না। অর্থাৎ অ্যাসিড বা ক্ষারকের তীব্রতা বাড়ার সাথে সাথে কালার চেঞ্জ আরো বেশি ভিজিবল হতে থাকবে। এছাড়াও তুমি আরেকটি মজার পরীক্ষা করতে পারো। একটি কাগজে জবা ফুলের রস লাগিয়ে সেটিতে লেবুর রস লাগালে দেখবে কাগজের বর্ণ লাল হয়েছে। ফুলের রসে থাকা রাসায়নিক পদার্থ নিজের কালার চেঞ্জ করে লেবুর রসে অ্যাসিড আছে এটা প্রমাণ করতে পারে। তার মানে এই পরীক্ষায় জবা ফুলের রস নির্দেশক। আবার তুমি হয়তো লিটমাস পেপারের নাম শুনে থাকবে। কেমিস্ট্রি ল্যাবে লিটমাস পেপারকে নির্দেশক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। লিটমাস কাগজ তৈরি করা হয় সাধারণ কাগজ ও লিচেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে। এটি নিজের রং পরিবর্তন করে অ্যাসিড বা ক্ষারক নির্দেশ করে। যেমন লেবুর দ্রবণে নীল লিটমাস লাল হয়ে যাবে, কিন্তু লেবুর রসের জায়গায় যদি চুনের পানি নিতে তাহলে আবার উল্টা ঘটনা ঘটতো, অর্থাৎ লাল লিটমাস নীল হয়ে যেত। লিটমাস কাগজের মতো মিথাইল অরেঞ্জ, ফেনোপথ্যালিন, মিথাইল রেড এগুলো নানা রকমের নির্দেশক যারা একটি অজানা পদার্থ অ্যাসিড, ক্ষার না নিরপেক্ষ তা বুঝতে সাহায্য করে। এইসব নির্দেশক এক এক দ্রবণে এক এক রকম কালার দেওয়ার মাধ্যমে অ্যাসিড ও ক্ষারক আলাদা করতে হেল্প করে। এখানে টেবিলটিতে কোন নির্দেশক কোন দ্রবণে কিরকম কালার দেয় তা দেখানো হয়েছে। কিন্তু চাইলে তুমি যে কোনো পদার্থকে নির্দেশক হিসেবে ব্যবহার করতে পারবে না। এর জন্য তোমাকে কিছু শর্ত মানতে হবে। যেমন ধরো, নির্দেশকের বর্ণ যথেষ্ট স্থায়ী ও উজ্জ্বল হতে হবে। অম্লীয় ও ক্ষারীয় মাধ্যমের বর্ণের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকতে হবে। এরা বিপরীত বর্ণের হলে সবচেয়ে ভালো হয়। আবার নির্দেশকের বর্ণ হঠাৎ করে পরিবর্তিত হতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্তই। আজকে আমরা বিভিন্ন রকমের নির্দেশক সম্পর্কে জানলাম। আগামীতে নতুন কোনো লেসন নিয়ে আবার দেখা হবে। নিরপেক্ষ লবণ ও পানি উৎপন্ন করে, আর এভাবেই টিফিন পিরিয়ডে সিঙ্গারা আর পুরি খেতে নিশ্চয়ই মজা লাগে। একদিন টিফিনে তেলে ভাজা খাবার খাওয়ার পর হঠাৎ আমার বন্ধু জিসান বলল তার পেটে নাকি জ্বালা পোড়া করছে। তখন টিচার তাকে একটা অ্যান্টাসিড খেতে দিলেন। কিন্তু এরকম সমস্যা হওয়ার কারণ কি বলতে পারো? অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণের পরিমাণ বেড়ে যায়, যার ফলে আমাদের পেটে জ্বালা পোড়া শুরু হয়। এই ঘটনাকেই বলা হয় অ্যাসিডিটি। অ্যাসিডিটির প্রবলেম হলে ডাক্তাররা সাধারণত অ্যান্টাসিড খেতে বলে। তুমি হয়তো ভাবছো কেন, বুঝিয়ে বলছি। অ্যান্টাসিডে মূলত থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যা এক ধরনের ক্ষারক। অর্থাৎ ক্ষারক ব্যবহারের মাধ্যমে আমরা অ্যাসিডিটির জ্বালাপোড়া থেকে মুক্তি পেতে পারি। আজকের পর্বে আমরা অ্যাসিড ও ক্ষারকের এরকম বিভিন্ন ব্যবহার নিয়ে জানতে পারব। পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড জমা হওয়ার কারণে যে আমাদের অ্যাসিডিটি হয় সে বিষয়ে নিশ্চয়ই তোমার আর কনফিউশন নেই। কিন্তু পাকস্থলীতে ঠিক কোন অ্যাসিড জমা হয়? উত্তরটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা যখন অ্যান্টাসিড খাই তখন অ্যান্টাসিডের ক্ষারীয় পদার্থ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ লবণ ও
ও পানি উৎপন্ন করে, আর এভাবেই অ্যান্টাসিড পাকস্থলীর অ্যাসিডকে প্রশমিত করে জ্বালা পোড়া থেকে মুক্তি দেয়। মজার বিষয় কি জানো, জীবাণুনাশক হিসাবে পানিকে বিশুদ্ধ করতে যে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় সেটাও কিন্তু ক্ষার জাতীয় পদার্থে তৈরি। ব্লিচিং পাউডারে মূলত ক্লোরিন থাকে, যেটি ক্ষার হিসেবে কাজ করে। যেমন সুইমিং পুলের পানিতে তরল ব্লিচিং মিশালে এর ক্লোরিন পানিকে জীবাণুমুক্ত করে। এই ব্লিচিং পাউডার কিভাবে তৈরি করে জানো? শুকনো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটিয়ে এটি তৈরি হয়। আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ, যা চুনের পানি বা লাইম ওয়াটার নামে পরিচিত, সেটি আমাদের ঘর বাড়ি হোয়াইট ওয়াশ করতেও ব্যবহার করা হয়। অন্যদিকে পানি ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি পেস্ট, যা মিল্ক অফ লাইম নামে অধিক পরিচিত, তা পোকামাকড় দমনে ব্যবহৃত হয়। এতক্ষণ তো ক্ষারকের বিভিন্ন ব্যবহার নিয়ে অনেক কিছু জানতে পারলে। এবার চলো অ্যাসিডের ব্যবহার নিয়ে জানা যাক। আমরা টয়লেট পরিষ্কারের কাজে যে সমস্ত পরিষ্কারক ব্যবহার করি তাতে কিন্তু অ্যাসিড থাকে। আবার সোনার গহনা তৈরির সময় স্বর্ণকাররা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করেন। অ্যাসিডের আরো অনেক রকমের ব্যবহার রয়েছে। আমরা বিভিন্ন কাজে, যেমন আইপিএস, গাড়ি, সৌর বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি তাতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। এছাড়াও তুমি তো শুরুতেই জেনেছো আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যা খাদ্য পরিপাকে সাহায্য করে। আবার বাড়ির আশেপাশে কার্বলিক অ্যাসিডের বোতল খুলে রেখে দিলে সাপ কিন্তু বাড়ির আশেপাশে আসতে পারে না। এজন্য সাপের উপদ্রব কমানোর জন্য কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়। ফলমূল বা সবজিতে যে সকল অ্যাসিড থাকে এদেরকে জৈব অ্যাসিড বলে। এদের মধ্যে কোনো কোনো অ্যাসিড মানবদেহের জন্য অত্যাবশ্যকীয়। অন্যদিকে যে সকল অ্যাসিড প্রকৃতিতে প্রাপ্ত নানা রকম খনিজ পদার্থ থেকে তৈরি করা হয় তাদেরকে খনিজ অ্যাসিড বলে। এগুলো তো খাওয়ার উপযোগী নয়, বরং মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনকি এসব অ্যাসিড ত্বকে লাগলে ত্বকেরও মারাত্মক ক্ষতি হতে পারে। মজার ব্যাপার হচ্ছে, যে দেশ যত বেশি সালফিউরিক অ্যাসিড তৈরি করে দেখা গেছে সেসব দেশ বেশি শিল্পোন্নত। এমনকি রকেটেও কিন্তু জ্বালানির সাথে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। আজ তাহলে এ পর্যন্তই। আজকে আমরা অ্যাসিড ও ক্ষারকের বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানলাম। আবার দেখা হবে নতুন কোনো লেসনে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তুমি কি খেয়াল করেছো মেঝেতে লেবুর রস পড়লে কেমন সাদা সাদা দাগ হয়ে যায়? কখনো কি ভেবে দেখেছো কেন এমন হয়? পরের দিন তোমার কেমিস্ট্রি টিচারকে বিষয়টি জিজ্ঞেস করলে তিনি জানালেন লেবুর রস আসলে এক ধরনের অ্যাসিড, তাই মেঝেতে পড়লে এমন হয়। তিনি আরো বললেন যে অ্যাসিড ও ক্ষারকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যা জানা থাকলে তুমি সহজেই অ্যাসিড ও ক্ষারক শনাক্ত করতে পারবে। আজকের পর্বে আমরা অ্যাসিড ও ক্ষারকের সেসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। দুটি পাত্রের একটিতে লেমন জুস এবং আরেকটিতে সাবান পানি নিয়ে এদের বৈশিষ্ট্য বলা শুরু করলেন। তুমি তো অলরেডি জানো লেবুর রস হলো অ্যাসিড আর সাবান ক্ষারক। আসলে অ্যাসিড টক স্বাদে কিন্তু ক্ষারক তীব্র স্বাদযুক্ত, কারণ অ্যাসিডে হাইড্রোজেন আয়ন থাকে, অন্যদিকে ক্ষারকে হাইড্রোক্সাইড আয়ন পাওয়া যায়। মজার বিষয় হচ্ছে দুইটি ডিফারেন্ট আয়নের কারণে আবার ক্ষারক পিচ্ছিল হলেও অ্যাসিড পিচ্ছিল না। যেমন সাবান ক্ষারক, পানিতে ভিজালে এটি হাইড্রোক্সাইড আয়ন দেয়, এই কারণে সাবান হাত থেকে পিছলে যায়। তুমি নিশ্চয়ই লিটমাস পেপার সম্পর্কে আগেই জেনেছো। এটি নিজের রং পরিবর্তন করে অ্যাসিড বা ক্ষারক নির্দেশ করে। যেমন লেবুর দ্রবণে নীল লিটমাস লাল হয়ে যাবে, কিন্তু লেবুর রসের জায়গায় যদি চুনের পানি নাও তাহলে আবার উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ লাল লিটমাস নীল হয়ে যাবে। লিটমাস পেপারের মতো আরো অনেক ধরনের অ্যাসিড ও ক্ষার নির্দেশক রয়েছে। এ ব্যাপারে আরো জানতে তুমি নির্দেশক নিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। এতক্ষণ যেসব পার্থক্যের কথা বললাম সেগুলো কিন্তু অ্যাসিড ও ক্ষারকের প্রধান বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ এগুলো আমরা চোখে দেখতে পারি। কিন্তু আরো কিছু বৈশিষ্ট্য আছে যা আমাদের বিক্রিয়ার মাধ্যমে বুঝতে হবে। যেমন অ্যাসিড পানিতে বিয়োজিত হয়ে কিন্তু হাইড্রোজেন আয়ন দান করে, অন্যদিকে ক্ষারক পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড আয়ন দান করে। অর্থাৎ অ্যাসিডে শুধু হাইড্রোজেন এবং ক্ষারকে হাইড্রোজেন ও অক্সিজেন দুটোই থাকতে হবে। তবে কিছু কিছু রাসায়নিক পদার্থ, যেমন ক্যালসিয়াম অক্সাইড বা চুন, অ্যামোনিয়া, যাদের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন দুটি পরমাণু একসাথে নেই, কিন্তু এরা পানিতে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে, তাই এদেরকেও ক্ষারক বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। এগুলো ছাড়াও রসায়নবিদরা ল্যাবে পরীক্ষা করে অ্যাসিড ও ক্ষারকের আরো কিছু বৈশিষ্ট্য বের করেন। যেমন ধরো, অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, যেমন জিঙ্ক ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাসের বুদবুদ। কিন্তু খুব কম ক্ষারক ছাড়া অধিকাংশ ক্ষারকই ধাতুর সাথে ক্রিয়া করে না। এবার তুমি বলো তো, খাবার সোডা ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটবে? খাবার সোডা ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড লবণ
পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে বলো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড একসাথে যোগ করলে কি বিক্রিয়া হতে পারে? তার আগে তোমাকে জানিয়ে রাখা ভালো যে কোনো অ্যাসিড ও ক্ষারক বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই এদের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড লবণ ও পানি উৎপন্ন হবে। মজার বিষয় হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইড হলো আমাদের খাবার লবণ। অ্যাসিড ও ক্ষারকের এই বৈশিষ্ট্যগুলো জানা থাকলে তুমি খুব সহজেই এদেরকে চিনতে পারবে। অ্যাসিড ও ক্ষারকের এই বৈশিষ্ট্যগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দুটিকে একসাথে মিক্স করলে অনেক সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। শক্তিশালী ও দুর্বল অ্যাসিড কিংবা ক্ষারক উভয়ই আমাদের স্কিন ও চোখের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই এগুলো নিয়ে ল্যাবে কাজ করার সময় তোমাকে সাবধান থাকতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। আজকে আমরা অ্যাসিড ও ক্ষারকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। ফ্রেন্ড, আশা করি ভালো আছো। আজকে আমরা অ্যাসিড, ক্ষারক ও লবণ শনাক্তকরণ এবং এদের কিছু বিক্রিয়া সম্পর্কে জানবো। তুমি কি জানো অ্যাসিডের দ্বারা চাইলে আগুন নেভানো সম্ভব? শুনে অবাক লাগছে, তাই না? আসলে অ্যাসিড এমন একটি বিশেষ বিক্রিয়া দেয় যেটার সাহায্যে কখনো কখনো আগুন নেভানো যেতে পারে। তার আগে চলো অ্যাসিড ও ক্ষারক কিভাবে চিনবো তা দেখে নেওয়া যাক। ধরো একদিন তুমি কেমিস্ট্রি ল্যাবে যেয়ে দুইটি বিকারে কিছু তরল পদার্থ দেখতে পেলে, কিন্তু কোন বিকারে অ্যাসিড আর কোনটিতে ক্ষারক আছে তা তুমি জানো না। এর জন্য তোমাকে লিটমাস পেপারের সাহায্য নিতে হবে। লিটমাস পেপারকে নির্দেশক বলা হয়, কারণ এটি নিজের রং পরিবর্তন করে কোনো বস্তু অ্যাসিড না ক্ষার না নিরপেক্ষ তা নির্দেশ করে। এখন একটি নীল লিটমাস কাগজ প্রথম বিকারে দ্রবণে ডুবিয়ে দাও। খেয়াল করো কাগজের রং কি পরিবর্তন হলো? না, হলো না। এবার একটি লাল লিটমাস কাগজ দ্রবণে ডুবিয়ে দাও। এখন কি লিটমাস কাগজের রং পরিবর্তন হয়েছে? হ্যাঁ, লিটমাস কাগজের রং লাল থেকে নীল হয়ে গেছে। এটি তাহলে ক্ষারক, অর্থাৎ আরেকটি বিকারে অ্যাসিড আছে। তবুও আমরা একটু লিটমাস পেপার দিয়ে পরীক্ষা করে দেখে চলো। এবার নীল লিটমাস কাগজ দ্বিতীয় বিকারের দ্রবণে ডুবিয়ে দেখো। কোনো পরিবর্তন দেখতে পাচ্ছো? নীল লিটমাস পেপার লাল হয়ে গেছে। আর আমরা আগেই জেনে এসেছি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। লিটমাস পেপার ছাড়াও আরো কিছু নির্দেশক আছে যেগুলো ভিন্ন ভিন্ন রং পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ও ক্ষার আলাদা করতে সাহায্য করে। এবার আমরা এই অ্যাসিড দিয়ে আগুন নিভানোর চেষ্টা করব। একটি বিকারে ভিনেগার নিয়ে এভাবে এর মধ্যে বেকিং সোডা মিশালে উদ্ভূত দেখতে পাবে। এবার একটি মোমবাতি ধরিয়ে এর আগুনের কাছে বিকারটি আনলেই দেখবে মোমবাতিটি নিভে গেছে। এর কারণ হলো কার্বন ডাই অক্সাইড। ভিনেগার আর বেকিং সোডা বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে, যা মোমের আগুন নিভিয়ে দিয়েছে। ব্যাপারটা মজার না? আবার তুমি চাইলে চুনা পাথর দিয়ে পরীক্ষাটি করতে পারবে। চুনা পাথরের সাথে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে ক্যালসিয়াম কার্বনেট ও হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। উৎপন্ন কার্বন ডাই অক্সাইড আগুন নেভানোর কাজে ব্যবহার করা যায়। কার্বন ডাই অক্সাইড চলে গেলে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড ও পানির পরিষ্কার দ্রবণ দেখতে পাই। একটু ওয়েট করো, এই জিঙ্কের পাত্রটি সরিয়ে রাখি। ও নো, জিঙ্ক তো অ্যাসিডের মধ্যে পড়ে গেল। কি হবে এখন? ভয় কিছু নেই। কোনো বুদবুদ দেখতে পাচ্ছ? না। এবার একটু তাপ দিয়ে দেখো তো। খেয়াল করো, এখন কিন্তু বুদবুদ দেখা যাচ্ছে। জিঙ্ক ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাসের বুদবুদ উৎপন্ন হচ্ছে। এটি হাইড্রোজেন গ্যাস কিনা তাও চাইলে পরীক্ষা করে দেখতে পারবে। এখন বিকারের মুখে একটি জ্বলন্ত দিয়াশলাই ধরলে যদি এটি স্পার্ক করে নিভে যায় তাহলে বুঝতে পারবে বিকারে হাইড্রোজেন গ্যাস ছিল। হাইড্রোজেন ছাড়া অন্য গ্যাস হলে এমন শব্দ হতো না। তুমি যে অ্যাসিডই নাও না কেন, প্রায় সকল অ্যাসিডই ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আশা করি বুঝতে পেরেছো। তোমার আশেপাশে থাকা বিভিন্ন ধরনের খাবার, সবজি, লতা পাতার নির্দেশ নিয়ে লিটমাস পেপার দিয়ে পরীক্ষা করে দেখতে পারো সেগুলো অ্যাসিড না ক্ষারক নাকি লবণ। এরপর এসব অ্যাসিড বা ক্ষার দিয়ে অনেক ধরনের বিক্রিয়া পরীক্ষা করে দেখতে পারবে। যেমন ধরো সালফিউরিক অ্যাসিডের সাথে চুনের পানির বিক্রিয়া। চুনের পানিতে থাকা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট লবণ ও পানি উৎপন্ন করে। এই বিক্রিয়ায় যে লবণ পেলে তা কিভাবে বুঝবে? বিক্রিয়া শেষে বিকারে একটি লাল ও একটি নীল লিটমাস পেপার ডুবিয়ে দেখো। কোনোটাই রং চেঞ্জ করলো না, কারণ লবণ লিটমাস কাগজের রং পরিবর্তন করতে পারে না। এখানে উৎপন্ন ক্যালসিয়াম সালফেট হলো একটি লবণ। তাহলে আমরা বলতে পারি ক্ষারক ও অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন মূল পদার্থই হলো লবণ। আজ তাহলে এ পর্যন্তই। আজকে আমরা অ্যাসিড, ক্ষারক ও লবণ শনাক্তকরণ এবং এদের সাথে কিছু রাসায়নিক পদার্থের বিক্রিয়া সম্পর্কে জানলাম। আবার দেখা হবে নতুন